হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা জানব স্পিকার সম্পর্কে। লোকসভার স্পিকার তোমরা জানো খুব রিসেন্টলি 18তম লোকসভা গঠিত হয়েছে এবং এর কনস্টিটিউশনাল প্রভিশন কি বলে যে আর্টিকেল 93-তে লোকসভা যখন শুরু হয়ে যাবে, শুরু হওয়ার পর প্রোটেম স্পিকার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কি প্রোটেম স্পিকার। এই প্রোটেম স্পিকারকে নিযুক্ত করেন কে? প্রোটেম স্পিকারকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। এবং প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে কি করা না, সমস্ত লোকসভা সদস্যদের শপথ বাক্য পাঠ করানো। শপথ বাক্য পাঠ করানোর পর প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে ইলেকশন করানো স্পিকার পদের জন্য। এবং ইলেকশন হওয়ার পর প্রোটেম স্পিকার কি করবেন না, লোকসভার স্পিকারকে তার পদ ছেড়ে দেবেন। তো আমরা জানলাম লোকসভার স্পিকার কিভাবে নিযুক্ত হন। তো লোকসভার স্পিকারের দেখো, দ্য অফিস অফ দ্য স্পিকার অফ লোকসভা। লোকসভা হচ্ছে আমাদের হাইয়েস্ট লেজিসলেটিভ বডি ইন দ্য কান্ট্রি। আমাদের হাইয়েস্ট লেজিসলেটিভ বডি কোনটা না, লোকসভা। ঠিক আছে, তো এখানকার লোকসভার স্পিকারকে অবশ্যই লোকসভার মেম্বার কিন্তু হতে হবে। ঠিক আছে, এবং লোকসভার স্পিকার কি করেন, প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেন। তো আমরা প্রথমে জানলাম যে যখন নবগঠিত লোকসভা হাউসে আসবে, অর্থাৎ সেশনে আসবে, তখন রাষ্ট্রপতি কী করবেন, একজন প্রোটেম স্পিকার নিযুক্ত করবেন। প্রোটেম স্পিকারের কাজ হচ্ছে বাকি মেম্বারদের শপথ পাঠ করানো এবং তারপর স্পিকার নিযুক্ত করা। স্পিকার নিযুক্ত হলে আমাদের কাজ মানে স্পিকার কী করবেন, স্পিকার বাকি সেশনের কাজ পরিচালনা করবেন। ঠিক আছে, তাহলে লোকসভার স্পিকারের ইলেকশনটা, এই ইলেকশনটা তোমরা জানো, ইলেকশনটা যেই গভর্নমেন্ট সরকারে থাকবে সেই গভর্নমেন্টই কিন্তু করতে পারবে। কেন? কারণ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার তৈরি করবে এবং লোকসভার কি বলেছে যে সিম্পল মেজরিটিতে ভোটাভুটি হলে সিম্পল মেজরিটিতে কি হবে, লোকসভার স্পিকার নিযুক্ত হবে। তো সিম্পল মেজরিটি তোমরা সবাই জানো, বর্তমানে 543টা সিট লোকসভায় রয়েছে। এর অর্ধেক কত, 272 যার কাছে রয়েছে সে কিন্তু সে গভর্নমেন্টে অবশ্যই আছে এবং তার পক্ষ থেকেই কিন্তু কি হবে, স্পিকার নিযুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা ইলেকশনটা পড়লাম যে লোকসভার স্পিকার কিভাবে ইলেক্টেড হন। সিম্পল মেজরিটিতে কিন্তু তিনি ইলেক্ট হন, অর্থাৎ সরকার পক্ষ থেকেই কিন্তু লোকসভার স্পিকার সাধারণত হয়ে থাকে। এবং এরপরে বলেছে দেখো কনস্টিটিউশনাল প্রভিশন অর্থাৎ কনস্টিটিউশনে আমাদের লোকসভার স্পিকার সম্পর্কে কী বলা আছে। দেখো, কনস্টিটিউশনে যেগুলো উল্লেখ রয়েছে, যেই সংস্থাগুলোর, যেই ইনস্টিটিউশনগুলো, সেগুলো আমাদের কনস্টিটিউশনাল বডি। ঠিক আছে, যেরকম ইউপিএসসি হয়ে গেল, ইউপিএসসি, তারপর হচ্ছে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তারপর দেখো প্রেসিডেন্ট একটা ইনস্টিটিউশন, তারপর গভর্নর। ঠিক আছে, এগুলো আমাদের কনস্টিটিউশনে কিন্তু উল্লেখ রয়েছে, তাই এগুলো কনস্টিটিউশনাল প্রভিশন, অর্থাৎ কনস্টিটিউশনাল প্রভিশন কিন্তু থাকবেই। ঠিক আছে, অর্থাৎ কনস্টিটিউশনাল বডি। তো স্পিকার, এই স্পিকারের কথা বলা আছে আমাদের আর্টিকেল কত, আর্টিকেল 93-তে। শুধু স্পিকার নয়, এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার। আমাদের ডেপুটি স্পিকারটা কিন্তু সাধারণত ইন জেনারেল কী হয় না, বিরোধী দলের থেকে ডেপুটি স্পিকারটা নিযুক্ত হন। ঠিক আছে, তো এটা একটা ধারাবাহিকতা হিসেবে চলে এসছে। আর আমাদের স্পিকার কিন্তু আমাদের কে হবে না, লোকসভার যে সংখ্যাগরিষ্ঠ দল সেই দল থেকেই কিন্তু করা হয় সাধারণত। ঠিক আছে, তো আর্টিকেল 93-তে বলা আছে লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার সম্পর্কে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন। ঠিক আছে, তো এরপর আমরা কি দেখব যে না তার কাজ, তাহলে লোকসভার স্পিকার কি করেন। দেখো, লোকসভার স্পিকারের বিভিন্ন কাজ। লোকসভার স্পিকার প্রথমেই তিনি প্রিজাইডিং অফিসার অফ পার্লামেন্ট বলা হয় এবং এরপর কি করেন তিনি কিন্তু জয়েন্ট সেশন, তিনি কি করেন, জয়েন্ট সেশন যখন হয়, কত জয়েন্ট সেশনের কথা বলা আছে আর্টিকেল 108। জয়েন্ট সেশন যখন হয় তখন তিনি কিন্তু সভাপতিত্ব করেন। জয়েন্ট সেশনটা কে কল করে, রাষ্ট্রপতি কল করে। কাদের মধ্যে না, লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে কি হবে, উভয় কক্ষে একসাথে
জয়েন্ট সেশন হবে। এই জয়েন্ট সেশনটার কনস্টিটিউশনাল প্রভিশন 108 নম্বর আর্টিকেলে রয়েছে। এরপর দেখো জয়েন্ট সেশন হলো, এরপর তার দায়িত্ব কি না মানি বিল। সরকারের যে বিলগুলো মানি বিল, সেই মানি বিলকে কে মানি বিল হিসেবে ঘোষণা করতে পারে না লোকসভার স্পিকার মানি বিল হিসেবে ঘোষণা করতে পারে, ঠিক আছে। এবং লোকসভার স্পিকারের কি আছে, তিনি ইন জেনারেল ভোটাভুটি কিন্তু অংশগ্রহণ করতে পারে না, ঠিক আছে। ইন জেনারেল তিনি ভোটাভুটি ফ্লোরে যে ভোটাভুটি সেই ইলেকশনে কিন্তু তিনি পার্টিসিপেট করেন না। কিন্তু দেখা গেল যে কোনো ভোটাভুটিতে টাই হয়ে গেছে, ঠিক আছে, যে সাপোজ এখানে 50, এখানেও 50 ভোট পড়ছে, ওখানেও 50 ভোট, তাহলে কিন্তু তিনি তার নিজের একটা ভোট কিন্তু প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু মেজরিটি হয়ে গেল, ঠিক আছে, এটা করতে পারেন। তারপর তিনি অ্যাডজর্ন করতে পারেন হাউসকে, ঠিক আছে, হাউসকে অ্যাডজর্ন করতে পারেন। এবং তিনি তিনি জয়েন্ট সেশনে কী করবেন, সভাপতিত্ব করবেন, ঠিক আছে। এবং তিনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ পার্লামেন্টারি গ্রুপ, ঠিক আছে। তাহলে বোঝা গেল লোকসভার স্পিকার পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর লোকসভার স্পিকারের একজন ডেপুটি থাকে। ডেপুটি স্পিকারটা আমি আগেই বললাম, ডেপুটি স্পিকারটা কি ইন জেনারেল অপোজিশন দলের থেকে কিন্তু নির্বাচিত হন, ঠিক আছে। তো আমরা আজকেই দেখছি যে ওম বিড়লা অর্থাৎ লোকসভার স্পিকার কিন্তু আবার নিযুক্ত হলেন, রিইলেক্টেড হলেন। তিনি 2019 থেকে 2024 কিন্তু লোকসভার স্পিকার হিসেবে ছিলেন। এবার তিনি আবার কিন্তু রিইলেক্টেড হলেন, রিঅ্যাপয়েন্টেড হলেন, ঠিক আছে। তো 18তম এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে তোমরা জানো এনডিএ সরকার তৈরি করেছে এবং তাদের তরফ থেকে কিন্তু এই ওম বিড়লা কিন্তু বিজেপির একজন সাংসদ, ঠিক আছে। কিন্তু যখন থেকে তিনি লোকসভার স্পিকার পদে কী করলেন, লোকসভার স্পিকার পদে কিন্তু তিনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তার কাছে কিন্তু লোকসভার প্রত্যেকজন সদস্য কিন্তু সমান। তিনি কিন্তু এখন আর কোনো দলের ফেভারে কিন্তু বলে না হিসেবে, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইন ফেভারে চলে যায়, ঠিক আছে। অনেক ভারতবর্ষের পার্লামেন্টে অনেক কী আছে নিদর্শন রয়েছে যে তারা স্পিকার পদে থাকার সময় কিন্তু তারা তাদের যে নিজের দল, সেই দল কিন্তু দলের মেম্বারশিপ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন অফ লোকসভা স্পিকার। ডেপুটি স্পিকারটা হলো। তো আমার চ্যানেলের তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে আর পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।